চলুন আমরা একবার একটা কনস্ট্রাকশন সাইটের ছবিটা ভাবি। উঁচু ক্রেন, কনক্রিট মিক্সার ঘুরছে, শ্রমিকরা ব্যস্ত, চারদিকে ধুলো, মেশিনের আওয়াজ। এই যে এত ব্যস্ততা, এর মধ্যে কর্মীদের স্বাস্থ্য, তাদের সুরক্ষা, সেই দিকটা কতটা দেখা হয়? আজ আমরা এই নিয়ে একটু গভীরে যাব, তাই না? নির্মাণ শিল্পে স্বাস্থ্যবিধি মানে হাইজিন, বিশেষ করে ফিজিক্যাল হ্যাজার্ডস বা ভৌত ঝুঁকিগুলো নিয়ে। হ্যাঁ, ঠিক বলেছ। আমাদের আজকের আলোচনার ফোকাস থাকবে এই ঝুঁকিগুলো ঠিক কি কি, সেগুলো কিভাবে ক্ষতি করতে পারে, আর কিভাবে এগুলো ম্যানেজ করে একটা সেফ এনভায়রনমেন্ট তৈরি করা যায়। এটা কিন্তু বাড়ির সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতার মতো নয়। একদম। বাড়ির হাইজিন মানে হয়তো ঘর সাফ রাখা, কিন্তু কাজের জায়গায় মানে ইন্ডাস্ট্রিয়াল হাইজিন সেটা তো পুরো অন্য ব্যাপার। নির্দিষ্ট বিপদ, যেমন ধরুন অতিরিক্ত গরম বা বিরাট আওয়াজ বা এমন কিছু যা চোখেই দেখা যায় না, রেডিয়েশন, এসব থেকে কর্মীদের বাঁচানো। অনেকটা যেন বাড়ির লাগোয়া ছোট্ট বাগান আর একটা বিশাল ফার্ম ম্যানেজ করার মতো তফাৎ, তাই না? বাহ, দারুণ তুলনা তো। তাহলে প্রথম ঝুঁকিটা দিয়ে শুরু করা যাক। হিট স্ট্রেস বা তাপজনিত চাপ। খুব বেশি গরম, বাতাসে জলীয় বাষ্প বেশি, আর্দ্রতা, আর তার সাথে যদি কঠিন পরিশ্রম যোগ হয়, শরীর তো খারাপ করবেই। হিট স্ট্রোক হতে পারে, হিট র্যাশ, ক্লান্তি, এসব। ঠিক। অনেকটা গাড়ির ইঞ্জিন যেমন অতিরিক্ত গরমে চলতে চলতে মানে বিগড়ে যেতে পারে। একদম সেরকম। আচ্ছা, এই যে বললেন আর্দ্রতা, মানে শুধু শুকনো গরম নয়, ওই ভ্যাপসা গরমটা বোধহয় আরও বেশি বিপজ্জনক। ঠিক ধরেছেন। হিউমিডিটি বা আর্দ্রতা কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর। তাহলে এই হিট স্ট্রেস সামলানোর জন্য কি কি করা যেতে পারে? মানে সেরা উপায়গুলো কি? দেখুন, প্রথমেই দরকার ভালো ভেন্টিলেশন, বাতাস চলাচলের সুব্যবস্থা। কর্মীদের ধীরে ধীরে ওই গরম পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে হবে, যাকে আমরা বলি অ্যাক্লিমাটাইজেশন। পর্যাপ্ত বিশ্রাম, আর অবশ্যই প্রচুর জল বা ফ্লুইড পান করা। আচ্ছা। আর কিছু কিছু ক্ষেত্রে পরিবেশটা ঠিক কতটা বিপজ্জনক সেটা মাপার জন্য WBGT ইন্ডেক্স ব্যবহার করা হয়, ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার। এটা শুধু টেম্পারেচার নয়, আর্দ্রতা, হাওয়ার গতি, রেডিয়েন্ট হিট সব মিলিয়ে একটা রিডিং দেয়। তাহলে মূল প্রশ্নটা হলো, এই তাপ থেকে কর্মীদের বাঁচানোর সবচেয়ে কার্যকর উপায় কোনটা? আপনি ভেন্টিলেশনের কথা বললেন। এই ব্যাপারটা কনস্ট্রাকশন সাইটে কিভাবে কাজ করে? মানে বাতাস চলাচল ঠিক রাখার বিষয়টা? এটা মূলত রকমের হতে পারে। একটা হলো জেনারেল ভেন্টিলেশন, পুরো ওয়ার্কস্পেসের বাতাসটাকেই বদলে ফেলা, অনেকটা ঘরের জানালা খুলে দেওয়ার মতো, তবে আরও প্ল্যান করে করা হয়। আরেকটা হলো লোকাল এক্সস্ট ভেন্টিলেশন, যেখানে দূষণ বা তাপ তৈরি হচ্ছে ঠিক সেই উৎস থেকেই সেটাকে টেনে বের করে দেওয়া। ও আচ্ছা, যেমন ওয়েল্ডিংয়ের ধোঁয়া। ঠিক। ওয়েল্ডিং বা কাটিংয়ের ধোঁয়া বা গ্যাস, এগুলো খুব এফেক্টিভলি সরানো যায় লোকাল এক্সস্ট দিয়ে। এর জন্য তবেই সাইটের ডিজাইন করার সময়ই প্ল্যান করতে হয়। ফ্যান, ডাক্টিং সিস্টেম, দরকার হলে এয়ার ফিল্টার, এসব লাগে। এবার ভাবুন তো, কাজের জায়গায় যদি বাতাস চলাচল ঠিকঠাক না থাকে, কি কি সমস্যা হতে পারে। বাতাসের পর আরেকটা খুব কমন সমস্যা হলো শব্দ, মানে আওয়াজ। কনস্ট্রাকশন সাইটে তো আওয়াজের শেষ নেই। হ্যাঁ, আর এই অতিরিক্ত শব্দ শুধু কানে শুনতে খারাপ লাগা নয়, এটা রীতিমতো একটা হ্যাজার্ড। যদি শব্দের মাত্রা 90 ডেসিবেল বা ডিবি এর বেশি হয়, আর সেখানে কেউ বেশিক্ষণ থাকে, তাহলে তার শোনার ক্ষমতা কমে যেতে পারে। টেম্পোরারি হতে পারে, আবার পার্মানেন্ট ড্যামেজও হতে পারে। সর্বনাশ। হ্যাঁ, তাছাড়া মানসিক চাপ বাড়ে, কাজে মনোযোগ থাকে না, ভুল হওয়ার চান্স বাড়ে। অনেকটা যেমন দিনের পর দিন খুব জোরে হেডফোন লাগিয়ে গান শুনলে কানের ক্ষতি হয়, এটাও তেমনই। আচ্ছা, একটা প্রশ্ন। শুধু একটানা জোরে শব্দই কি ক্ষতিকর, নাকি ধরুন হঠাৎ হঠাৎ যে খুব জোরে আওয়াজ হয়, মানে ইম্পালস নয়েজ, সেটা কি কর্মীদের মনোযোগ বা মানসিক স্বাস্থ্যের ওপর বেশি প্রভাব ফেলে? খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, ওই ইররেগুলার বা অপ্রত্যাশিত শব্দগুলো অনেক সময় একটানা শব্দের চেয়েও বেশি ডিস্টার্বিং আর বিপজ্জনক হতে পারে। নিয়ন্ত্রণের জন্য প্রথম চেষ্টা হওয়া উচিত ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, মানে এমন পদ্ধতি বা যন্ত্র ব্যবহার করা যা কম শব্দ তৈরি করে। যেমন? যেমন ধরুন, এখন অনেক সাইলেন্ট জেনারেটর বা কম আওয়াজের ড্রিল পাওয়া যায়। রিভেটিংয়ের বদলে ওয়েল্ডিং করা যেতে পারে কিছু ক্ষেত্রে। যেখানে সম্ভব শব্দ সৃষ্টিকারী মেশিনটাকে আলাদা করে রাখা বা একটা ঘেরাটোপের মধ্যে রাখা, এনক্লোজার। শব্দরোধী দেওয়াল বা ব্যারিয়ারও কাজে দেয়। আর একদম শেষ উপায় হিসেবে তো আছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিই, কানের জন্য ইয়ারপ্লগ বা ইয়ারমাফ। তার মানে
পিপিইটা হলো লাস্ট লাইন অফ ডিফেন্স? একদম। তাহলে বলুন তো, এই শব্দদূষণ কমাতে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিক্যাল সলিউশনের গুরুত্ব কতটা? শব্দের পরে আসি কম্পন বা ভাইব্রেশনে। যেমন হাত দিয়ে ড্রিল মেশিন বা গ্রাইন্ডার চালালে যে কাঁপুনিটা হয়। ঠিক। এই যে ভাইব্রেটিং টুলস, এগুলো বেশিক্ষণ ধরে ব্যবহার করলে হাতে একটা অসাড় ভাব, ঝিনঝিন করা এগুলো হতে পারে। আর দীর্ঘমেয়াদী ব্যবহারে হ্যান্ড আর্ম ভাইব্রেশন সিন্ড্রোম বা HAVS, এমনকি কার্পল টানেল সিন্ড্রোমের মতো নার্ভের সমস্যাও হতে পারে। ভাবুন, মোবাইল ফোন বেশিক্ষণ ভাইব্রেশনে চললে হাতে যেমন অস্বস্তি হয়, এটা তার চেয়ে অনেক গুণ বেশি তীব্র আর ক্ষতিকারক। তাহলে এটা থেকেও তো বাঁচা দরকার, উপায় কি? উপায় হলো সম্ভব হলে অন্য পদ্ধতি ব্যবহার করা যেখানে কম্পন কম, অ্যান্টিভাইব্রেশন টুলস বা গ্লাভস ব্যবহার করা, আর একটানা বেশিক্ষণ ব্যবহার না করে কাজের সময়টাকে ভাগ করে নেওয়া। তাহলে প্রশ্ন হলো, এই ভাইব্রেটিং টুল ব্যবহার করার সময় কোন সেফটি মেজারটা মাস্ট? বেশ, দেখা, শোনা আর ফিল করা, এই তিনটে তো হলো। এবার আসি আলো বা ইলুমিনেশনে। আলো ঠিকঠাক না থাকলে তো কাজ করাই বিপদ। অবশ্যই। সঠিক আলো মানে শুধু দেখতে সুবিধে হওয়া নয়, এটা চোখের উপর চাপ কমায় আর অ্যাক্সিডেন্ট রুখতে সাহায্য করে। যেমন কম আলোয় পড়তে গেলে চোখে কষ্ট হয়, কাদের জায়গায় অপর্যাপ্ত আলো বা উল্টো দিকে খুব বেশি চোখা ঝলক বা গ্লের, দুটোই সমস্যা। শুধু আলোর পরিমাণ বা ইন্টেন্সিটি নয়, কোয়ালিটি কেমন, কোনো বাজে ছায়া পড়ছে কিনা বা স্ট্রোবোস্কোপিক ইফেক্ট হচ্ছে কিনা, মানে ঘুরন্ত জিনিস স্থির বলে মনে হচ্ছে কিনা, এগুলোও দেখতে হয়। স্ট্রোবোস্কোপিক এফেক্ট মানে ঘুরন্ত পাখা বা মেশিনের পার্টস হঠাৎ স্থির দেখাচ্ছে, এটা তো খুব বিপজ্জনক হতে পারে। মারাত্মক বিপজ্জনক হতে পারে। এর জন্য সঠিক জায়গায় সঠিক ধরনের লাইট ফিক্সচার বসানো, দিনের আলোর যতটা সম্ভব ব্যবহার করা, লাইটগুলো নিয়মিত পরিষ্কার রাখা, এগুলো জরুরি। এবার ভাবুন, কাজের জায়গায় আলো কম থাকা বা অতিরিক্ত গ্লেয়ার, এটা কিভাবে দুর্ঘটনার কারণ হতে পারে? আলোর পর কি আর কোনো অদৃশ্য বিপদ আছে, যেমন রেডিয়েশন বা বিকিরণ? হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ ফিজিক্যাল হ্যাজার্ড, আর এটা মূলত দু রকমের। একটা হলো আয়োনাইজিং রেডিয়েশন। সেটা কি রকম? যেমন ধরুন, খুব পুরনো কোনো বিল্ডিং ভাঙার সময় অপ্রত্যাশিতভাবে কোনো তেজস্ক্রিয় পদার্থ বেরিয়ে আসতে পারে, বা ওয়েল্ডিংয়ের পরীক্ষার জন্য এক্স-রে ব্যবহার করলে। এটার বিপদ হলো, এটা সরাসরি আমাদের কোষ বা সেলের গঠনকে ভেঙে দিতে পারে, ডিএনএর ক্ষতি করতে পারে, ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, অনেকটা অদৃশ্য গুলির মতো। বাপরে, আর অন্যটা? অন্যটা হলো নন আয়োনাইজিং রেডিয়েশন। এটা অনেক বেশি কমন। যেমন ধরুন, সূর্য থেকে আসা আল্ট্রাভায়োলেট বা ইউভি রশ্মি, ওয়েল্ডিংয়ের সময় যে তীব্র আলো আর তাপ বেরোয়, তার ইউভি আর ইনফ্রারেড রশ্মি, খুব গরম ফার্নেস বা ধাতু থেকে আসা আইআর রেডিয়েশন, এমনকি মাইক্রোওয়েভও এর মধ্যে পড়ে। এগুলোর ক্ষতি কি রকম? এগুলোর শক্তি আয়োনাইজিংয়ের চেয়ে কম, কিন্তু ক্ষতি করতে পারে। ইউভি রশ্মিতে চামড়া পুড়ে যেতে পারে, মানে সানবার্ন, দীর্ঘমেয়াদে স্কিন ক্যান্সারের ঝুঁকি থাকে, চোখে ছানি পড়তে পারে। আইআর রেডিয়েশনও ত্বক পোড়াতে পারে, হিট স্ট্রেস বাড়াতে পারে। নিয়ন্ত্রণের জন্য উৎসটাকে ঢেকে রাখা বা শিল্ডিং করা, উৎস থেকে যতটা সম্ভব দূরে থাকা, কাজের সময় কমানো, আর অবশ্যই উপযুক্ত পিপিই ব্যবহার করা, যেমন ওয়েল্ডিংয়ের সময় বা খুব রোদে কাজ করার সময় বিশেষ চশমা বা ফেস শিল্ড, দরকার মতো পোশাক। তাহলে বলুন, এই রেডিয়েশনের অদৃশ্য বিপদ থেকে বাঁচতে কর্মীদের কী ধরনের সতর্কতা নেওয়া উচিত? এই যে প্রধান ঝুঁকিগুলো নিয়ে কথা হলো, তাপ, শব্দ, কম্পন, আলো, রেডিয়েশন, এগুলো ছাড়াও তো কনস্ট্রাকশন সাইটে আরও অনেক কিছু থাকে। যেমন ধরুন সিলিকা ডাস্ট, অ্যাসবেস্টাস ফাইবার, নানা রকম গ্যাস বা মাটি জলের দূষণ। একদম, এগুলোও খুব গুরুত্বপূর্ণ হ্যাজার্ড, যদিও কিছু কিছু কেমিক্যাল হ্যাজার্ডের মধ্যেও পড়ে। প্রত্যেকটা ক্ষতিকর পদার্থের জন্যই কিন্তু বাতাসে তার একটা সর্বোচ্চ সহনীয় মাত্রা বা পারমিসেবল এক্সপোজার লিমিট ঠিক করা আছে। মানে ৮ ঘন্টা কাজের সময় একজন কর্মী ওই পদার্থের কতটা ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে থাকতে পারে, তার একটা লিমিট। এর বেশি হলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা আজকের আলোচনায় বেশ কয়েকটা জরুরি ফিজিক্যাল হ্যাজার্ড কভার করলাম: হিট, নয়েজ, ভাইব্রেশন, ইলিউমিনেশন আর রেডিয়েশন। আর দেখলাম যে এগুলো নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে ভালো উপায় হলো ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, মানে উৎসে পরিবর্তন আনা।
তারপর আসে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, যেমন কাজের নিয়ম বা সময় বদলানো, ট্রেনিং দেয়া। আর একদম শেষে আসে পিপিই বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম। ঠিক তাই, কন্ট্রোলের একটা হায়ারার্কি আছে। এলিমিনেশন বা ঝুঁকিটাকেই বাদ দেওয়া হলো সেরা, তারপর সাবস্টিটিউশন, তারপর ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ, আর সব শেষে পিপিই। পিপিই জরুরি, কিন্তু এটাই একমাত্র সমাধান নয় বা প্রথম সমাধানও নয়। আসল লক্ষ্য হওয়া উচিত ঝুঁকিটাকেই কমানো বা সরিয়ে দেওয়া। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছেন তাদের জন্য এই বিষয়গুলো জানাটা যে কতটা দরকারি তা আমরা বুঝতেই পারছি। এটা শুধু পরীক্ষার জন্য নয়, ভবিষ্যতে আপনারা যখন কাজের জগতে যাবেন, ফিল্ডে কাজ করবেন, তখন আপনাদের সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রজেক্টটা ঠিকঠাকভাবে চালানো, এসবের জন্য এই জ্ঞানটা অপরিহার্য। আর দেখুন, টেকনোলজি তো রোজ বদলাচ্ছে, কাজের পদ্ধতিও পাল্টাচ্ছে, তাই স্বাস্থ্য আর সুরক্ষার এই ধারণাগুলোকেও কিন্তু সময়ের সাথে সাথে আপডেটেড রাখতে হবে। শেখাটা কখনো থামে না। একদম ঠিক। আর শেষে একটা কথা ভাবার জন্য বলি, ভবিষ্যতে টেকনোলজি যত উন্নত হবে, ধরুন রোবোটিক্স বা অটোমেশনের ব্যবহার যখন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে আরও বাড়বে, তখন এই স্বাস্থ্যবিধি বা সেফটি ধারণাগুলো কিভাবে বদলে যেতে পারে বলে মনে হয়? কর্মীর ভূমিকা বদলালে তার সুরক্ষার চ্যালেঞ্জগুলোও কি নতুন রূপ নেবে? এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে।